এই স্লাইডটা আসে না যে আগে কথা কোনটা ওই যে থাম্বনেলের মতো যেটা ঢালাই প্লে ফার্স্ট এটা দিই ফার্স্ট পেজ শুরু হয়েছে শুরু আচ্ছা, আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। একটু জানাবেন যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আজকে একক যে নিয়ে আমরা 3টা ম্যাথ সলভ করব, সো একটু মনোযোগ সহকারে ক্লাস করব আমরা। তো সবাই আমরা 2-3 মিনিটের মধ্যেই শুরু করব। একটু সবাই জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। নমস্কার। Okay, all clear. Okay, clear. Okay, ইফাত সাউন্ড ক্লিয়ার। ওকে, আমরা শুরু করব। আর 2-1 মিনিট ওয়েট করি সবাই জয়েন হওয়ার জন্য। একটু সবাই শেয়ার দিবেন, কাইন্ডলি একটু শেয়ার দিবেন। দেখা যাচ্ছে আটকে আছে মনে হচ্ছে। ওকে, 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 আমরা শুরু করব ব্যাংক সমন্বয় বিবরণীর একক যে পদ্ধতিতে ম্যাথ। আমরা প্রথমে আগে এই কোয়েশ্চেন থেকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব কোনটার মিনিং কি, এবং কোনটা আমরা যোগ করব, কোনটা আমরা বিয়োগ করব, এবং এটা কোন সূত্রের মধ্যে পড়ে। তার আগে একটা জিনিস আমরা একটু রিকল করি, সেটা হলো আমি বলেছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণীতে 2 ক্যাটাগরি সূত্র ইউজ হয়। সেটা হচ্ছে 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র। একটু মনে করিয়ে দিই আমি, যে আমাকে কোয়েশ্চেনের শুরুতে যদি বলা থাকে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তাহলে এটা 1 নম্বর সূত্রে পড়বে। বা কোয়েশ্চেনের শুরুতে যদি আমাকে বলে পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, তাও 1 নম্বর সূত্রে পড়বে।
কোয়েশ্চেনে যদি বলা থাকে নগদান বই অনুযায়ী ডেবিট জেড বা পাস বই অনুযায়ী ডেবিট জেড, তাও 1 নম্বর সূত্রেই আমরা ফেলবো। অর্থাৎ এই কথাগুলো যদি আমাকে কোয়েশ্চেনের শুরুতে প্রথম লাইনে বলা থাকে, আমার চিন্তা ভাবনা হবে স্বাভাবিক চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা হবে স্বাভাবিক চিন্তা ভাবনা, আমি স্ট্রেট চিন্তা করব। ওকে, আমি স্ট্রেট চিন্তা করব। আর যদি কোয়েশ্চেনে এই কথাগুলো না বলে বলা থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, পাস বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ক্রেডিট জের বা পাস বই অনুযায়ী ক্রেডিট জের, তখন আমরা 2 নম্বর সূত্র ইউজ করব। তখন আমাদের চিন্তা হবে উল্টা চিন্তা, ঠিক আছে? আমরা রিভার্স চিন্তা করব। তখন কি চিন্তা করব? রিভার্স চিন্তা করব। ওকে, আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, 1 নং সূত্রে যেটা আমরা যোগ করি, যে আইটেম আমরা যোগ করি, 2 নং সূত্রে ওই একই আইটেম আমরা বিয়োগ করব। আবার 1 নং সূত্রে যে আইটেম আমরা মাইনাস করি, 2 নং সূত্রে ওই আইটেম আমরা সেম আইটেম আমরা প্লাস করব। জাস্ট এই থিওরিটা একটু মাথায় রাখেন। আমি আবার একটু রিকল করি। প্রশ্নে যদি বলা থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বা নগদান বই অনুযায়ী ডেবিট জের বা পাস বই অনুযায়ী ডেবিট জের, তখন আমরা সোজা চিন্তা করব 1 নম্বর সূত্র অনুযায়ী। প্রশ্নে যদি এই কথাগুলা না বলে আমাকে বলা হয় নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা বা নগদান বইয়ের অনুযায়ী ক্রেডিট জের বা পাস বই অনুযায়ী ক্রেডিট জের, তখন আমরা উল্টা চিন্তা করব বা রিভার্স চিন্তা করব। ঠিক আছে, একে যা যোগ হবে 2 তা বিয়োগ, একে যা বিয়োগ হবে 2 তা যোগ। এই কথাগুলো একটু মাথায় রেখে আমরা ম্যাথে চলে যাচ্ছি। তো প্রথম ম্যাথে যাব আমরা। ওকে, আমাদের প্রথম ম্যাথে একটু দেখি কি বলছে। ওকে, আমাদেরকে বলল যে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে সবুজ এন্ড কোম্পানির নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত পরিমাণ ছিল 80,000 টাকা। তো যারা আছেন এখন একটু কমেন্ট করবেন, এই যে বলল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 80,000 টাকা, আমার মাথায় এখন কত নাম্বার সূত্র আসবে? 1 নাম্বার না 2 নাম্বার? একটু কমেন্ট করেন। এখানে যে বললো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, এটা মিনিং কি? এটা কত নাম্বার সূত্রের আন্ডারে পড়ে বা আমাদের চিন্তাধারা কি হবে, সোজা না উল্টা? ওকে, আমাকে প্রশ্নে যে বললো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, আমার চিন্তাধারা কি সোজা হবে না উল্টা হবে? একটু বলেন যে 1 নাম্বার সূত্রে পড়বে না 2 নাম্বার সূত্রে পড়বে? 1 নাম্বার সূত্রে পড়বে। ওকে, আমি কোশ্চেনের মধ্যেই সলভ করার ট্রাই করতেছি, আপনারা দেখেন। তার মানে আপনি কোশ্চেনের মধ্যে প্রথমে লেখেন 1 নাম্বার সূত্র। ঠিক আছে, 1 নাম্বার মানেই হচ্ছে আমার চিন্তাধারা হবে স্বাভাবিক চিন্তা, সোজা চিন্তা করব আমরা। ঠিক আছে, আমরা সোজা চিন্তা করব। ওকে, পরের কোশ্চেন আসি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত মোট 46,000 টাকার চেক নগদান বইতে লেখা হয়নি। আগে প্রশ্নের মিনিংটা বুঝি। বললো কি আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, এটার মিনিং কি ছিল? আমার ব্যাংক আমার হয়ে পাওনাদারের কাছ থেকে একটা চেক আদায় করেছে, যেটার ভ্যালু হচ্ছে 46,000 টাকা। ওকে, ব্যাংক আমার হয়ে একটা চেক জমা করেছে, যেটা ভ্যালু হচ্ছে 46,000 টাকা, কিন্তু নগদান বইতে আমি লিখিনি। অর্থাৎ ব্যাংক যোগ করেছে, আমি যোগ নগদান বইতে করি নাই। আচ্ছা, এটা কোন পদ্ধতি? একক জের পদ্ধতি। একক জের পদ্ধতিতে কি বলেছিলাম? ব্যাংক ইজ অলওয়েজ রাইট। ব্যাংক যদি ভুলও হয়ে থাকে, ব্যাংক সবসময় রাইট। তাহলে ব্যাংক যদি রাইট হয়, আমার দায়িত্বে পড়ে আমাকে ব্যাংকের সাথে মিলানো। ব্যাংক কখনো আমার সাথে মিলাবে না, আমাকেই ব্যাংকের সাথে মিলাতে হবে। তাহলে দেখেন, ভুল যেহেতু আমি করেছি, অর্থাৎ নগদান বইতে ভুল মানে হচ্ছে ভুলটা কে করেছে? আমি করেছি। তাহলে শুদ্ধ করার দায়িত্ব আমার। তাহলে কিভাবে শুদ্ধ করব? দেখেন, ব্যাংক কি করেছে? যোগ করেছে। ওকে, একটু দেখেন পাস বইতে
পাস বইতে ব্যাংক কি করেছে, পাস বইতে ব্যাংক যোগ করেছে, নগদান বইতে আমাকে তাহলে কি করতে হবে, ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকেও যোগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সোজা চিন্তা, এটা হচ্ছে সোজা চিন্তা, আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। দেখেন বিষয়টা ক্লিয়ার কিনা, প্রথমটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 46,000 টাকার চেক নগদান বইতে লেখা হয়নি, কথাটার মিনিং কি, ব্যাংক আমার হয়ে একটা চেক আদায় করেছে যেটার ভ্যালু হচ্ছে 46,000 টাকা, তো ব্যাংক তার পাস বইতে কি করেছে, 46,000 টাকা যোগ করেছে, কিন্তু আমি নগদান বইতে যোগ করিনি। ভুল কার, আমার। শুদ্ধ করার দায়িত্ব কার, আমার। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিল করতে গেলে, অর্থাৎ পাস বইয়ের সাথে আমাকে মিল করতে গেলে আমাকেও কি করতে হবে, 46,000 টাকা যোগ করতে হবে। দেখেন বিষয়টা বুঝছেন কিনা, একটু কমেন্ট করেন এটা বুঝছেন কিনা। ক্লিয়ার কিনা প্রথমটা একটু জানান। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি সেকেন্ডটাতে যাই এবার। দেখেন সেকেন্ডটাতে কি বলেছে, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, কে পরিশোধ করেছে, ব্যাংক আমার হয়ে পাওনাদারকে পরিশোধ করেছে, ব্যাংক আমার হয়ে পাওনাদারকে কি করেছে, পরিশোধ করেছে। ওকে, এখন দেখেন ব্যাংক আমার হয়ে পাওনাদারকে কত টাকা পরিশোধ করেছে, 50,000 টাকা পরিশোধ করেছে, কিন্তু কে লেখে নাই, নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, তাহলে ভুল কে করেছে, যেহেতু এটা একক জের পদ্ধতি, ব্যাংক ইজ অলওয়েজ রাইট, তাহলে ভুল কার, আমার। শুদ্ধ করার দায়িত্ব কার, তাও আমার। তাহলে শুদ্ধ করার দায়িত্ব যদি আমার হয়, আমাকে ব্যাংকের পাস বইয়ের সাথে মিল করতে হবে। তো ব্যাংকের পাস বইতে ব্যাংক কি করেছে আর আমাকে কি করতে হবে, এটা একটু চিন্তা করি। দেখেন পাওনাদারকে যখন ব্যাংক আমার হয়ে পরিশোধ করে, পাওনাদারকে ব্যাংক যখন আমার হয়ে পরিশোধ করে, ব্যাংক তখন কি করে, এটা মাইনাস করে, ব্যাংক কি করে, এটা মাইনাস করে, বিয়োগ করে আমার অ্যাকাউন্ট থেকে। কত টাকা বিয়োগ করলো, 50,000 টাকা ব্যাংক মাইনাস করলো। তাহলে এখন দেখেন আমি তো মাইনাস করি নাই এখনো, ভুল কার, আমার। শুদ্ধ করার দায়িত্ব কার, আমার। তাহলে আমাকে যদি ব্যাংকের সাথে মিল করতে হয়, অর্থাৎ আমাকে মানে নগদান বইকে যদি পাস বইয়ের সাথে মিল করতে হয়, আমাকে এখন কি করতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা, 50,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা হবে মাইনাস। দেখেন বুঝতে পারছেন কিনা সেকেন্ডটা, একটু কমেন্ট করবেন সেকেন্ডটা ক্লিয়ার কিনা। সেকেন্ডটা ক্লিয়ার কিনা। তো ক্লিয়ার হলে আমাকে একটু জানান যে ক্লিয়ার। ওকে, সেকেন্ডটাও ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ডটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরেরটাতে যাই। দেখেন 3 নাম্বারে আসি। পাওনাদার বরাবর ইস্যুকৃত 10,000 টাকা এবং 14,000 টাকা দুটি চেক ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি। খুব ভালোভাবে খেয়াল করেন, কার বরাবর ইস্যু করছি, পাওনাদার বরাবর। ঠিক আছে, তাহলে এটা কোন ধরনের চেক, এটা কোন ধরনের চেক, ইস্যুকৃত চেক। ঠিক আছে, এটা কোন ধরনের চেক ছিল, ইস্যুকৃত চেক। দেখেন এই ইস্যুকৃত চেকটা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক এখনো কি হয় নাই, ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ আমি যখন আমার পাওনাদারকে একটা চেক প্রদান করি, আমি যখন আমার পাওনাদারকে একটা চেক প্রদান করি, তখন আমি আমার নগদান বই থেকে এটা বিয়োগ করে ফেলেছি। নগদান বই থেকে কি করেছি, বিয়োগ করে ফেলেছি। দেখেন কত টাকা বিয়োগ করেছি, 10,000 টাকার একটা চেক আর এটা হচ্ছে 14,000 টাকার চেক। তাহলে দুইটা মিলে আমি কত টাকা বিয়োগ করলাম, বিয়োগ 28,000। ওকে, আমি কত টাকার চেক মাইনাস করলাম, 28,000। এখন আমার পাওনাদার এখনো চেকটা নিয়ে কোথায় যায় নাই, ব্যাংকে যায় নাই। তাহলে ব্যাংকে এখনো মাইনাস করেছে, ব্যাংক এখনো মাইনাস করেনি। তাহলে দেখেন ব্যাংক কিছুই করে নাই, ভুল কার, ভুল কার, যেহেতু এটা একক জের পদ্ধতি, যেহেতু এটা একক জের পদ্ধতি, ভুল সব সময় আমার। ব্যাংক ইজ অলওয়েজ রাইট, তাহলে ভুলটা হচ্ছে আমার। পাস বই সব সময় ঠিক, ভুল সব সময় নগদান বই। তাহলে নগদান বইতে যে 28,000 টাকাটা বিয়োগ করেছি, এটা আমার কি, ভুল। এখন এটাকে শুদ্ধ করতে হবে। কিভাবে শুদ্ধ করব, আমাকে যদি ব্যাংকের সাথে মিল করতে হয়, আমাকে যদি ব্যাংকের সাথে মিল করতে হয়, অর্থাৎ নগদান বইকে যদি পাস বইয়ের সাথে মিল করতে হয়, এখন আমাকে কি করতে হবে,
যোগ করতে হবে 28,000 টাকা। দেখেন যখন আমি -28,000 আগে করেছি, এখন 28,000 প্লাস করেছি, তাহলে জিরো হয়ে যায়। তাহলে দুইটা মিলে কি হয়ে যায়? জিরো হয়ে যায়, দুইটাই সমান। তাহলে কত হয়? 28,000 টাকা বিয়োগ করব আমি। কত টাকা? 28,000 টাকা। বিষয়টা বুঝছেন কিনা একটু জানান, না বুঝলে এটা আমি আবার বুঝাচ্ছি, এটা একটু ক্রিটিক্যাল, একটু বুঝান বা একটু কমেন্ট করেন। ও সরি, এটা 14,000 তাই না? সরি 8,000 ধরতেছি, তাহলে 24,000। থ্যাংক ইউ। 10,000 যোগ 14,000 ইকুয়ালস টু 24,000। ঠিক আছে, 24,000 টাকা। অর্পিতা নন্দী, থ্যাংক ইউ। ওকে, 24,000 টাকা। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি আবার একটু বলি, দেখেন এটা একটু বোঝার মতো জিনিস। দেখেন আমি পাওনাদারকে একটা চেক দিয়েছি, দুইটা চেক দিয়েছি, একটার ভ্যালু হচ্ছে 10,000 আর একটা হচ্ছে 14,000, দুইটা মিলে হয় 24,000 টাকার চেক। তা আমি যখন আমার পাওনাদার বরাবর চেক ইস্যু করি, আমি আমার নগদান বইতে কি করি? মাইনাস করি 24,000 টাকা। কিন্তু আমার পাওনাদার চেকটা নিয়ে ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি, যার কারণে ব্যাংক পাসবই থেকে এখনো মাইনাস করেনি না, কিছুই করে নাই, যোগও করে নাই, বিয়োগও করে নাই। আচ্ছা, তাহলে ভুল কার? যেহেতু এটা একক জের পদ্ধতি, ভুল সব সময় আমার। ঠিক আছে, তাহলে শুদ্ধ করার দায়িত্ব আমার। ব্যাংক কিছু করে নাই, কিন্তু আমি মাইনাস করছি। এখন আমাকে ব্যাংকের সাথে মিল করতে গেলে, অর্থাৎ দুই দিকেই যদি আমাকে জিরো আনতে হয়, আমাকে 24,000 টাকা কি করতে হবে? প্লাস করতে হবে। দেখেন দুই দিকেই কিন্তু জিরো চলে আসছে, এই কারণে সরি প্লাস 24,000 হবে। ঠিক আছে, এই কারণে আমি প্লাস 24,000 করব। ওকে, দেখেন দেখেন এটা ক্লিয়ার কিনা? দেখেন এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা আবার একটু 4 নম্বরে আসি। দেখেন 4 নম্বর আমাকে কি বলেছে? একজন দেনাদারের নিকট হতে ব্যাংক কর্তৃক আদায়। কে আদায় করছে? ব্যাংক আদায় করছে। খুব ভালোভাবে দেখেন, ব্যাংক আদায় করছে। ব্যাংক যদি আনামান হয়ে আদায় করে, ব্যাংক পাসবইতে কি করবে? অবভিয়াসলি যোগ করবে। এখন দেখেন পরের লাইনে বলছে কি, কিন্তু নগদান বইতে 17,000 টাকা লেখা হয়েছে। নগদান বইতে যোগ করেছে ঠিকই, নগদান বইতেও যোগ করছে, নগদান বইতেও যোগ করছে, কিন্তু অ্যামাউন্টের সমস্যা। ব্যাংক যোগ করছে 25,000, নগদান বইতে যোগ করছে 17,000। তাহলে দেখি বলেন অ্যাকচুয়ালি মিসম্যাচ কত হয়েছে? অ্যাকচুয়ালি কি আমার নগদান বইতে কম যোগ করছি, না বেশি যোগ করছি, না যোগই করিনি? আমাকে এটা একটু কমেন্ট করেন যে নগদান বইতে কি কম যোগ করা হয়েছে না বেশি যোগ করা হয়েছে, এটা একটু বলেন। নগদান বইতে কম যোগ করা হয়েছে কি বেশি যোগ করা হয়েছে, একটু বলেন। ঠিক আছে, ব্যাংক কর্তৃক আদায়, ব্যাংক যোগ করেছে, ঠিক আছে 25,000, কিন্তু নগদান বইতেও যোগ করছে কিন্তু 17,000। তাহলে নগদান বইতে কম যোগ করছে কি বেশি যোগ করছে? অবভিয়াসলি নগদান বইতে কম যোগ করছে। দেখেন পাস বইতে যোগ করা হয়েছে 25,000, নগদান বইতে যোগ করা হয়েছে 17,000। ওকে, ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে আমি কি ভুল করেছি? 8,000 টাকা কম লিখেছি। কম লিখেছি মানে কি? কম যোগ করেছি। এটা একটু খেয়াল করবেন, আমি কম কি করছি? কম যোগ করছি না কম বিয়োগ করছি? আমি কম যোগ করছি। তাহলে ব্যাংকের সাথে যদি আমাকে মিলাতে হয়, অর্থাৎ নগদান বইয়ের সাথে যদি আমাকে মিলাতে হয়, আমাকে আরো 8,000 টাকা, দুই দিক যদি সমান করতে হয়, আমাকে আরো 8,000 টাকা যোগ করতে হবে। দেখেন দুই দিক সমান হবে তখন, অর্থাৎ এখানে আমি কি করব? যোগ 8,000 টাকা। দেখেন এটা বুঝছেন কিনা? কম যোগ করেছে, ভেরি গুড। তাহলে আমাকে আরো 8,000 টাকা যোগ করতে হবে। তানভীর ইসলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কি বোঝা গেছে? একটু আমাকে জানাবেন, তাহলে আমি পরের স্টেপ যাব। ওকে,
ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী স্টেপে যাই। আচ্ছা, ওকে, আমরা পরবর্তী স্টেপে যাই। পরের স্টেপে কি বলছে? জমাকৃত 7,000 টাকার চেক, জমাকৃত 7,000 টাকার চেক ব্যাংক আদায় করেছে, কিন্তু 31শে ডিসেম্বরের ভিতর নগদানভুক্ত হয়নি। কথাটা বুঝেন, ব্যাংক আদায় করেছে কথাটার মানে কি, পাসবইতে ব্যাংক কি করছে, যোগ করছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়, আর মানে নির্দিষ্ট সময়টা কত দিনের, 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের মধ্যে ব্যাংক যোগ করে নাই, তাহলে যেটা ব্যাংক, সরি আমি যোগ করি নাই, নগদানভুক্ত হয়নি মানে হচ্ছে নগদান বইতে যোগ হয়নি। তাহলে একটু দেখি, ব্যাংক পাসবইতে কি করেছে, 7,000 টাকা যোগ করেছে, 7,000 টাকা কি করছে, প্লাস করছে, কিন্তু আমি নগদান বইতে করি নাই। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে আমাকে যদি ব্যাংকের সাথে মিল করতে হয়, আমাকে কি করতে হবে, 7,000 টাকা যোগ করতে হবে। অর্থাৎ নগদান বইকে যদি পাসবইয়ের সাথে যোগ মিলাইতে হয়, আমাকেও 7,000 টাকা যোগ করতে হবে। দেখেন বুঝছেন কিনা এটা। ওকে, পরের টপিকে যাই আমরা। ওকে, পরের টপিক কি, লাস্ট ওয়ান, কি বলছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। আচ্ছা, ব্যাংক সুদ মঞ্জুর করলে আমার ব্যাংক জমা বাড়ে কি কমে, আর ব্যাংক সুদ চার্জ করলে আমার ব্যাংক জমা বাড়ে কি কমে, এটা একটু দেখি কে কে বলতে পারেন। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ আর চার্জ, কোনটাতে আমার ব্যাংক জমা বাড়বে, কোনটাতে আমার ব্যাংকের জমা কমবে, এটা একটু জানান। কোনটাতে আমার ব্যাংক জমা বাড়বে, কোনটাতে আমার ব্যাংক জমা কমবে, এটা একটু জানান। মঞ্জুরিকৃত সুদ আর ধার্যকৃত চার্জ, কোনটার ক্ষেত্রে আমার ব্যাংক জমা বাড়ে, কোনটার ক্ষেত্রে ব্যাংক জমা কমে, এটা একটু জানান। সবাই কমেন্ট করুন। ব্যাংক সুদে ব্যাংক জমা বাড়বে, আর ব্যাংক চার্জে ব্যাংক জমা কমবে। এই যে মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক যখন সুদ মঞ্জুর করে আমার ব্যাংক জমা বাড়ে, আর ব্যাংক যখন চার্জ ধার্য করে তখন ব্যাংক জমা কমে। কেন বাড়ে? কারণ এটা ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করে, আর এটা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কি করে, মাইনাস করে। তো আমরা একটা একটা দেখি। প্রথমে মঞ্জুরিকৃত সুদ, মঞ্জুরিকৃত সুদ ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে কি করবে, যোগ করবে, কিন্তু আমি কি যোগ করছি, আমি যোগ করি নাই। তাহলে ভুল কার? যেহেতু একক জের পদ্ধতি, ভুল সবসময় আমার, ব্যাংক ইজ অলওয়েজ রাইট। তাহলে শুদ্ধ করার দায়িত্ব আমার। পাস বইতে যোগ করা হয়েছে, নগদান বইতে কি করতে হবে, আমাকে মিলাইতে হইলে যোগ করতে হবে 700 টাকা। দেখেন এটা বুঝছেন কিনা। প্রথমটা বুঝছেন কিনা। আচ্ছা, এবার আসি ধার্যকৃত চার্জে। ধার্যকৃত চার্জ কি করা হয়, সরি, ধার্যকৃত চার্জ কি করে ব্যাংক, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করলো কত টাকা, 200 টাকা আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক মাইনাস করলো, কিন্তু আমি মাইনাস করি নাই। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে আমাকে যদি ব্যাংকের সাথে মিল করতে হয়, আমাকেও কি করতে হবে, 200 টাকা মাইনাস করতে হবে। দেখেন এটা বুঝছেন কিনা, চার্জটা বুঝছেন কিনা। কোনোটাতে কনফিউশন থাকলে জানান, কোনোটাতে কনফিউশন থাকলে জানান। ঠিক আছে, এটা প্লাস করব, এটা মাইনাস করব। ওকে, ঠিক আছে। যদি বুঝে থাকি, এবার আমরা এগুলো একটু বসাবো, কিভাবে বসাতে হয় ব্যাংক সমন্বয় বিবরণীর
ছকটাতে, ওইটা আমরা একটু দেখব। দেখেন আমি প্রথম থেকে একটু করে যাই, আপনারা জাস্ট ম্যাথটা দেখেন। আমি আমার কোয়েশ্চেন সামনে রাখছি, আপনারা দেখতে থাকেন। দেখেন আমার প্রথম কোয়েশ্চেন ছিল যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৮০,০০০ টাকা। এটা আমরা সবার শুরুতে বসাবো। হ্যাঁ, উপরে লিখবো আমরা প্রতিষ্ঠানের নাম, এরপর সাল লিখবো 2024 সালে 31শে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুতকৃত। এরপর আমরা ম্যাথ শুরু করব। ওকে, দেখেন তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত দেয়া ছিল কোয়েশ্চেনটা কত টাকা, ৮০,০০০ টাকা। আমরা এটা প্রথম ঘরে বসাবো, ঠিক আছে। ওকে, এরপর আমার সেকেন্ড কোয়েশ্চেন ছিল আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 46,০০০ টাকার চেক নগদান বইতে লেখা হয়নি। আবার একটু বলি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ ব্যাংক যোগ করেছে, আমি যোগ করিনি। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকেও কি করতে হবে? যোগ করতে হবে। কত টাকা? 46,০০০ টাকা বসালাম। পরে সেকেন্ড কোয়েশ্চেন, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ 50,০০০ টাকা, অর্থাৎ ব্যাংক আমার হয়ে পাওনাদারকে পরিশোধ করেছে, অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 50,০০০ টাকা কেটে রেখেছে, ব্যাংক মাইনাস করেছে। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। যেহেতু ব্যাংক মাইনাস করেছে, আমাকে ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকেও কি করতে হবে? মাইনাস করতে হবে। কত টাকা? 50,০০০ টাকা। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন আসি। সেকেন্ড কোয়েশ্চেন কি বললো? থার্ড কোয়েশ্চেন, ব্যাংক পাওনাদার বরাবরে ইস্যুকৃত 10,০০০ টাকা আর 14,০০০ টাকা দুটি চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। দুইটা মিলে কত হয়? 24,০০০ টাকা। আমি পাওনাদারকে চেক প্রদান করেছি, আমি আমার নগদান বইতে মাইনাস করেছি, কিন্তু ব্যাংক এখনো মাইনাস করেনি। যেহেতু এটা একক জের পদ্ধতি, ব্যাংক ইজ অলওয়েজ রাইট, তার মানে ব্যাংক কোনো ভুল করে নাই, ভুল করছে কে? আমি। তা আমি কি করেছিলাম? মাইনাস করেছিলাম 24,০০০ টাকা। তাহলে ব্যাংকের সাথে এখন যদি আমাকে মিলাতে হয়, আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে। কত টাকা? 24,০০০ টাকা। কিভাবে? 10,০০০, একটা 10,০০০-এর চেক আর একটা 14,০০০-এর চেক, দুইটা মিলে কত হাজার টাকা? 24,০০০ টাকা। ওকে, ফোর্থ কোয়েশ্চেন কি ছিল? একজন দেনাদারের নিকট হতে ব্যাংক কর্তৃক 25,০০০ টাকা কর্তৃক আদায় 25,০০০ টাকা, কিন্তু নগদান বইতে 17,০০০ টাকা লেখা হয়েছে। ব্যাংক আমার হয়ে দেনাদারের কাছ থেকে আদায় করেছিল 25,০০০, কিন্তু আমি আমার নগদান বইতে লিখেছি 17,০০০। ব্যাংক যোগ করেছে 25,০০০, আমার নগদান বইতে আমি যোগ করেছি 17,০০০। তাহলে আমি আমার নগদান বইতে কত টাকা কম যোগ করেছি? 7,০০০ টাকা কম যোগ করেছি। তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে যদি আমাকে মিলাতে হয়, আমাকে কত টাকা যোগ করতে হবে? 7,০০০ টাকা। কিভাবে? 25,০০০ মাইনাস 7,০০০ না, সরি 8,০০০ টাকা, 17,০০০ টাকা বলছে, মাইনাস 17,০০০ ইকুয়ালস টু কত টাকা? 8,০০০ টাকা। এরপর আসেন পরের কোয়েশ্চেন, জমাকৃত চেক 7,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায়, কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত নগদানভুক্ত হয়নি, অর্থাৎ ব্যাংক আমার হয়ে যোগ করেছে, কিন্তু আমি যোগ করি নাই। ওকে, তাহলে ব্যাংক যেহেতু 7,০০০ টাকা যোগ করেছে, আমি যোগ করি নাই, মানে ভুল আমার। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিলাতে হলে আমাকেও কি করতে হবে? 7,০০০ টাকা, কত? 7,০০০ না? হ্যাঁ, 7,০০০ টাকা কি করতে হবে? যোগ করতে হবে। এরপর দেখেন, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক সুদ যোগ করেছে, আমি যোগ করি নাই, এই কারণে আমাকে যোগ করতে হবে কত টাকা? 700 টাকা। আচ্ছা, আর ধার্যকৃত চার্জ, ব্যাংক মাইনাস করেছে, আমি মাইনাস করি নাই, এই কারণে আমাকে মাইনাস করতে হবে কত টাকা? 200 টাকা। এবার আমরা একটু টোটালটা করি। দেখেন টোটাল এখানে হচ্ছে 50,200 মাইনাসে, আর এখানে কত? এখানে কি দিয়ে? আচ্ছা, এখানে দেখি 46, 24 কত হয়? 46 হচ্ছে 20, 50, 70, 70, এখানে 15, 75, 75, আর এখানে 700। আবার একটু দেখি, আরে গেল গা। আচ্ছা, একটু যোগ বিয়োগ গুলো আপনারা নিজে করে নিয়েন। এখানে দেখেন, যে জিনিসটা আসলে বোঝানোর জন্য এই ম্যাথটা, উপরে যদি ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকে, খুব ভালোভাবে খেয়াল করেন, এই জায়গায় একটা ভুল হইতে পারে।
উপরে যদি ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকে তাহলে সরি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকে, নিচে আসবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, অর্থাৎ পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। কখন? ধরেন এখানে যদি প্লাস মাইনাস করে আমার পজিটিভ ফিগার আসে, ধরেন 8,000 টাকা আসলো, ঠিক আছে, কথার কথা, যদি আমার পজিটিভ ফিগার আসে তখন আমার উপরে যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকে, নিচেও পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত লিখতে হবে। কিন্তু যদি কোনো কারণে এখানে সব যোগ করলাম, তার থেকে এখানে একটা বিয়োগ করলাম, নেগেটিভ ফিগার আসে, যদি কোনো কারণে নেগেটিভ ফিগার আসে তখন এখানে কি লিখবো দেখি, একটু কমেন্ট করেন তো। যদি কোনো কারণে এখানে নেগেটিভ ফিগার আসে তখন এই জায়গায় কি লিখতে হবে এটা একটু জানান, দেখি আপনারা জানেন কিনা বিষয়টা। ওকে, ধরেন এখানে আসলো কথার কথা 90,000, এখানে আসলো 95,000, কথার কথা, আমার নেগেটিভ ফিগার হচ্ছে 5,000 টাকা। সেক্ষেত্রে এখানে কি ব্যাংক জমার উদ্ধৃত্ত বসবে নাকি অন্য কিছু বসবে এটা একটু বলেন। সেক্ষেত্রে এখানে ব্যাংক জমার উদ্ধৃত্ত বসবে না অন্য কিছু বসবে, দেখি এটা কে কে জানেন, দেখি এটা কে কে জানেন, একটু কমেন্ট করেন। ধরেন এখানে সব যোগ করে 90,000 আসলো, আর এখানে নেগেটিভ আছে 95,000, তাহলে আমার এই জায়গায় যে 5,000 টাকা আসলো মাইনাস, ওইটার নাম তখন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা হবে না, তখন এটা হয়ে যাবে ব্যাংক জমা অতিরিক্ত। ওকে, ব্যাংক জমা অতিরিক্ত, ঠিক আছে, তখন হয়ে যাবে ব্যাংক জমা অতিরিক্ত। বিষয়টা বুঝছেন কিনা জানান, বিষয়টা বুঝছেন কিনা জানান। যদি বাই চান্স আমার রেজাল্টটা নেগেটিভ হয়, আমার রেজাল্ট যদি কি হয় নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা থাকলে বসানোর কথা ছিল পাস বই অনুযায়ী ব্যাংক জমা, কিন্তু হবে কি পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত যদি নেগেটিভ কিছু, যদি নেগেটিভ রেজাল্ট আসে। ওকে, ঠিক আছে, এটা বুঝে থাকি আমরা পরের কোশ্চেনে যাই। এবার এই জায়গায় আমি কোশ্চেন জাস্ট রিডিং করবো, আপনারা একটু কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা বিষয়টা নিয়ে ক্লিয়ার কিনা, কিভাবে আপনাদের ব্রেনটা খাটাইতে হবে পরীক্ষায়। দেখেন একটু রেসপন্স করবেন, ঠিক আছে, তাহলে দেখা যাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আসেন দেখেন, ইব্রাহিম স্টোরে 2022 সালে 31শে ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত 50,000 টাকা, কিন্তু উক্ত উদ্ধৃত্তের সাথে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্তে কোনো গরমিল পরিলক্ষিত হয়। তাহলে দেখি বলেন, এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত বলেছে, অর্থাৎ পাস বই অনুযায়ী ব্যাংক জমা বলেছে, কি বলেছে, পাস বই অনুযায়ী ব্যাংক জমা। এবার বলেন এটা 1 নম্বর সূত্র না 2 নম্বর সূত্রে, এটা 1 নম্বর সূত্রের ম্যাথ না 2 নম্বর সূত্রের ম্যাথ? এটার মিনিং হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমা। এবার দেখি বলেন যে এটা 1 নম্বর সূত্রের ম্যাথ না 2 নম্বর সূত্রের ম্যাথ? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, পাস বই অনুযায়ী ব্যাংক জমা কথা বলেছে, এটা 1 নম্বর সূত্রে পড়ে না 2 নম্বর সূত্রে পড়ে? দুই নাম্বার সূত্রের ম্যাথ। আচ্ছা, তার মানে এটা 2 নাম্বার সূত্রের মধ্যে পড়বে। এখন আমরা সোজা চিন্তা করব কি উল্টা চিন্তা করব দেখি বলেন তো, আমরা এখন সোজা চিন্তা করব না উল্টা চিন্তা করব? হ্যাঁ 2 নাম্বার। ওকে, আমরা এখন সোজা চিন্তা করব কি উল্টা চিন্তা করব? আমরা এখন উল্টা চিন্তা করব, ঠিক আছে, যেহেতু 2 নাম্বার সূত্র
আমরা উল্টা চিন্তা করবো। দেখেন চিন্তাটা কিভাবে হবে, খাতায় আপনি কাজ কিভাবে করবেন। আমি প্রথমটা দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনার আনসার করবেন। দেখেন কি বলছে, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 5,000 টাকা ও 6,000 টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে শুধু, খেয়াল করেন, শুধু প্রথম চেকটি আদায় হয়। তার মানে এই 5,000 চেকটা নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা আমার কোনটা নিয়ে? 6,000 টাকা চেক নিয়ে। এতটুকু বুঝছেন কিনা বলেন, যে আমাদের অ্যাকচুয়ালি কোন চেক নিয়ে ঝামেলা? 6,000 টাকার চেক নিয়ে ঝামেলা। এটা বুঝছেন কিনা বলেন। উল্টা চিন্তা, ওকে। এতটুকু বুঝছেন কিনা বলেন। যখন এই টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকবে অবশ্যই লাস্ট লাইন পর্যন্ত পড়বেন, যে কোনো চেক আদায় হয়েছে বা পরিশোধ হয়েছে এরকম কিছু বলছে কিনা। আমার কিন্তু বলে দিছে প্রথম চেকটা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, তার মানে প্রথম চেকটা নিয়ে আমার কোনো ঝামেলাই নাই। এটা আমার নগদান বইতেও লিখছি, পাস বইতেও লিখছি। লেখা নেই কোনটা 6,000 টাকার চেক, এটা পাস বইতে লেখা নেই। ওকে, তার মানে আমার ঝামেলা হচ্ছে সেকেন্ড চেকটা নিয়ে। দেখেন এই সেকেন্ড চেকটা কি করলাম, একটু দেখি। পাস বই আর নগদান বই দুইটা আমি এখানে লিখতেছি, দেখাই। দেখেন সেকেন্ড চেকটা যখন দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 5,000 আর 6,000 টাকা দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 31শে ডিসেম্বর ব্যাংক কর্তৃক আদায় হয়েছে শুধু প্রথমটা। তার মানে 6,000 টাকার চেক আমি নগদান বইতে কি করে ফেলছি, আগে থেকে যোগ করে ফেলেছি। ব্যাংক কি যোগ করেছে? ব্যাংক যোগ করে নাই। ভুল কার? যেহেতু একক জের পদ্ধতি, ভুল আমার, তাহলে শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংক যেহেতু যোগ করে নাই, ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। দুই দিকে দেখেন জিরো আসছে, দুই দিকে জিরো আসছে। এই হচ্ছে আমার সোজা চিন্তা। কিন্তু ম্যাথ কি আসলে সোজা দিছে? দেয় নাই। তা আমার আনসার কি আসছিল? -6,000। কিন্তু আমি খাতায় লিখবো কি এখন? মাইনাস প্লাস 6,000। কেন? কারণ যেহেতু এটা 2 নাম্বার সূত্র, 1 নাম্বার সূত্র অনুযায়ী আমি চিন্তাগুলো করছি, কিন্তু 2 নাম্বার সূত্রে এই চিন্তার উল্টা হয়। তা একে যেখানে বিয়োগ হইতো, 2 সেখানে কি হবে? যোগ হবে। দেখেন এটা বুঝছেন কিনা, আমি আবার বলবো, তারপর একটু বলেন যে এতটুকু বুঝছেন কিনা। একটু জানান, না জানালে আমি পরের স্টেপ যেতে পারবো না। একটু জানান কাইন্ডলি, যে 2 নাম্বার সূত্রে যখন আসবে তখন আমাদের সলভ করার মেথড বুঝছেন কিনা। আমি দরকার হলে আবার বলতেছি, আপনারা একটু জানান। বুঝছি, সবাই একটু জানান। ওকে, ঠিক আছে, আমি আবার একটু সলভ করার মেথডটাতে আসি, আবার একটু বলি। দেখেন পাস বই, নগদান বই। দেখেন 6,000 টাকার চেক, আমি এটা নিয়ে বলি শুধু। 6,000 টাকার চেক আমি প্লাস করেছি। আমি সবার শুরুতে যেহেতু আমি আদায় করছি, আমি আমার বইতে পাস করছি, কিন্তু পাস বইতে কি করে নাই? যোগ করে নাই। তাহলে পাস বইয়ের সাথে মিল করতে গেলে আমাকে কি করতে হবে? 6,000 টাকা মাইনাস করতে হবে। এতটুকু পর্যন্ত চিন্তা ছিল স্বাভাবিক চিন্তা, কিন্তু ম্যাথ কি স্বাভাবিক চিন্তার? না, ম্যাথ হচ্ছে অস্বাভাবিক চিন্তার, বিপরীত চিন্তা। তাহলে আমি যেটা আমার মাথায় বললো যে এটা মাইনাস হবে, এখন সেটাকে আমি কি করে দিব? যেহেতু 2 নাম্বার সূত্র, আমি এটাকে কি করে দিব? প্লাস করে দিব 6,000 টাকা। বিষয়টা বুঝছেন কিনা জানান। ওকে, একে যা যোগ, 2 তা বিয়োগ, আর একে যা বিয়োগ, 2 তা যোগ। ওকে, মাথায় চলবে একের কাজ, খাতায় চলবে 2 এর কাজ, যখন 2 নাম্বার সূত্র আমাকে ম্যাথ দিবে।
ওকে, যদি বুঝতে পারি তাহলে এবার আপনারা আনসার করবেন। দেখি বলেন, প্রাপ্য হিসাবে 6,000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি, এটা কি করতে হবে? দেখি একটু আনসার করেন দেখি আপনারা। যে প্রাপ্য হিসাবে 6,000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায়, যা নগদান বইতে লেখা হয়নি, এটার আনসার কি হবে? একটু কমেন্ট করেন। আনসার করেন। 2 নাম্বারটা কি হবে? আচ্ছা, একজন বলছে প্লাস করব। আচ্ছা, আর কেউ? যোগ 6,000। আর কেউ? যোগ 6,000। আরেকজন বলছে যোগ করব। আচ্ছা, আমরা এবার দেখি এটা কি যোগ করব কি বিয়োগ করব। প্রাপ্য হিসাবে টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায়, খুব ভালোভাবে খেয়াল করেন, কি আদায় করছে? ব্যাংক আদায় করছে, তার মানে ব্যাংক কি করছে? যোগ করছে। তাহলে যোগ 6,000 টাকা, ব্যাংক 6,000 যোগ করলো। না, আমি কি নগদান বইতে যোগ করেছি? আমি যোগ করি নাই। তার মানে ব্যাংকের সাথে এখন কাকে মিল করতে হবে? আমাকে মিল করতে হবে। তাহলে আমাকে মিল করতে গেলে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। এতটুকু পর্যন্ত আমার স্বাভাবিক চিন্তা ছিল, কিন্তু ম্যাথ কি স্বাভাবিক চিন্তার? জি না, ম্যাথ হচ্ছে বিপরীত চিন্তা। তাহলে আমার মাথা যে বলতেছে 6,000 টাকা যোগ, এখন আমাকে কি করতে হবে? মাইনাস 6,000 করতে হবে। একে যা যোগ, দুইয়ে তা বিয়োগ। দেখেন বুঝছেন কিনা? মাইনাস 6,000 কেন মাইনাস হয়েছে এটা বুঝছেন কিনা দেখেন। কেন মাইনাস হয়েছে এটা বুঝছেন কিনা দেখেন। কেন মাইনাস হয়েছে এটা বুঝছেন কিনা দেখেন। একে যা যোগ, দুইয়ে তা বিয়োগ। যেহেতু আমাকে 2 নম্বর সূত্রে ম্যাথ দিছে, আমার মাথা বলতেছে 6,000 হবে, কিন্তু খাতায় করতে হবে 2 এর কাজ। ঠিক আছে, মাথা বলতেছে 1 নম্বর সূত্র অনুযায়ী 6,000 হবে, যেহেতু এটা 2 নম্বর সূত্র, এই কারণে খাতায় চলবে বিয়োগের কাজ। ঠিক আছে, উল্টা চিন্তা। বিষয়টা বুঝছেন কিনা একটু জানান, না বুঝলে আমি আবার বলি। ওকে, আবার বলি প্রথম থেকে। দেখেন, আবার প্রথম থেকে বলি, একটু দেখেন। এটা হচ্ছে পাস বই, আর এটা হচ্ছে নগদান বই। সবসময় আমি সোজা চিন্তা করব, খালি খাতার মধ্যে গিয়ে উল্টাই দিব। প্রাপ্য হিসাবে 6,000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায়, তার মানে ব্যাংক আদায় করছে, মানে আমি লিখে ফেললাম পাস বইতে 6,000 টাকা ব্যাংক যোগ করছে। কিন্তু আমি কি নগদান বইতে যোগ করছি? করি নাই। তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে আমাকেও কি করতে হবে? 6,000 টাকা 6,000 টাকা যোগ করতে হবে। এতটুকু পর্যন্ত কত নাম্বার সূত্রের কাজ ছিল? 1 নাম্বার সূত্রের কাজ। কিন্তু ম্যাথ কত নাম্বার? 2 নাম্বার। একে যা যোগ, একে যা যোগ, দুইয়ে তা কি হয়ে যাবে? বিয়োগ। তার মানে এখানে আমাকে কি করতে হবে? মাইনাস 6,000 টাকা করতে হবে। দেখেন বুঝছেন কিনা একটু জানান, বুঝছেন কিনা। ওকে, ওকে, কিভাবে সলভ করতে হবে বুঝলে 3 নাম্বারটা সলভ করেন দেখি। 3 নাম্বারটা সলভ করেন দেখি, বলেন কি হবে। 3 নাম্বারটা সলভ করেন, এরপর আমি 3 নাম্বারটা বুঝাই দিব। 3 নাম্বারটা সলভ করেন দেখি। দেখি 3 নাম্বারটা কে পারেন দ্রুত, কে আগে বলতে পারেন দেখি। তিন নাম্বারটা বলেন।
3 বিয়োগ হবে। ওকে, আর কেউ বিয়োগ হবে? আর কেউ বিয়োগ করব? ওকে, আর কেউ? আর কেউ নাই। ওকে, একটু আবার বুঝে নি। দেখেন, ইস্যুকৃত চেক ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক কথাটার মানে কি? পাওনাদারকে প্রদত্ত চেক, অর্থাৎ যে চেকটা আমি আমার পাওনাদারকে দিয়েছি। আমি যখন আমার পাওনাদারকে চেক দিই, আমি আমার নগদান বইতে কি করি? মাইনাস করে ফেলছি। আমি আমার নগদান বইতে কি করছি? মাইনাস করছি। কিন্তু ব্যাংক কি এখনো মাইনাস করছে? করে নাই। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিল করতে গেলে, ভুল কার? আমার। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিল করতে গেলে আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে 8,000 টাকা। ওকে, দেখেন এতটুক পর্যন্ত 1 নাম্বার সূত্র অনুযায়ী স্বাভাবিক চিন্তা। একে কি করছি আমি? প্লাস, তাহলে 2 এ কি হবে? মাইনাস, অর্থাৎ এখানে আমি মাইনাস 8,000 টাকা করব। দেখেন বুঝছেন কিনা, দেখেন এটা বুঝছেন কিনা। ওকে, একে যা যোগ 2 এ তা বিয়োগ, একে যা বিয়োগ 2 এ তা যোগ। ওকে, সো দেখেন, আচ্ছা আমি আবার একটু বলি, খেয়াল করেন। দেখেন, বললো কি? ইস্যুকৃত চেক ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি, 8,000 টাকা। তো ইস্যুকৃত চেক মানে কি? পাওনাদারকে প্রদত্ত চেক। আমি আমার পাওনাদারকে চেক প্রদান করেছি। তাহলে আমি যখন আমার পাওনাদারকে চেক প্রদান করি, আমি কি করি? মাইনাস করি। কিন্তু ব্যাংক কি মাইনাস করেছে? ব্যাংক মাইনাস করেনি। তাহলে ভুল কার? যেহেতু এটা একক জের পদ্ধতি, ভুল সবসময় আমার, ব্যাংক সবসময় দায়ী। ভুল যেহেতু আমার, শুদ্ধ করার দায়িত্ব আমার। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিল করতে গেলে, মানে নগদান বইয়ের সাথে পাস বইয়ের যদি মিল করতে যাই, আমাকেও কি করতে হবে? এখন যোগ করতে হবে। ওকে, 1 নাম্বার সূত্র অনুযায়ী, 1 নাম্বার সূত্র অনুযায়ী আমি যোগ করতাম, কিন্তু আমাকে ম্যাথ দিছে কত নাম্বার সূত্রের? 2 নাম্বার সূত্রের। তাহলে 2 এ আমি কি করব? বিয়োগ। এ কারণে বিয়োগ 8,000 টাকা। ওকে, ওকে বুঝলে? আমরা পরেরটাতে যাই। দেখি বলেন 4 নাম্বারটার আনসার কি হবে? দেখি কি আনসার করতে পারেন, একটু আনসার করেন তো। 4 নাম্বার, 4 নাম্বারটা আনসার করেন তো। চার নাম্বার কি হবে? চার নাম্বার কি হবে? চার নাম্বার কি হবে? একটু আনসার করেন ভাই। প্লাস করব। আচ্ছা, দেখেন আর কেউ? আর কেউ? যোগ করব। আর কেউ? না, ওকে বলতে। আচ্ছা, এবার একটু ব্যাখ্যাটা দেখি। বলছে কি, বিজ্ঞাপন খরচের জন্য 5,000 টাকার চেক ইস্যু, নগদান বইতে লেখা হয়নি। মানে চেক ইস্যু করা হয়েছে, পাস বইতে মাইনাস হয়েছে, কিন্তু নগদান বইতে মাইনাস করেনি। কত টাকা? 5,000 টাকা। তাহলে আমি পাস বই থেকে মাইনাস করলাম 5,000, নগদান বইতে মাইনাস করিনি। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিল করতে গেলে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে 5,000। এতটুকু পর্যন্ত 1 নাম্বার সূত্র, তার মানে কি স্বাভাবিক চিন্তাই মাইনাস। কিন্তু ম্যাথ কি স্বাভাবিক চিন্তার? না, ম্যাথ হচ্ছে 2 নাম্বার সূত্রে। তাহলে একে যেটা বিয়োগ, 2 নাম্বার সূত্রে সেটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কত টাকা? যোগ 5,000 টাকা। দেখেন বুঝছেন কিনা।
যোগ করব 5,000 টাকা। ভেরি গুড। ওকে, 5,000 টাকা। ক্লিয়ার? ঠিক আছে, যদি এটা ক্লিয়ার হয় এবার এটা আনসার করেন দেখি। এই দুইটা আনসার করেন তো কি করব, তাহলে বুঝবো যে আপনারা বুঝছেন। আচ্ছা, শ্রাবণী দে, এটা বিয়োগ করব না, আমরা এটা যোগ করব। হ্যাঁ, আপনার সুবিধার্থে আমি আবার একটু বুঝাই এর আগেরটা। দেখেন, 5,000 টাকার চেক ইস্যু করেছে, নগদান বইতে লেখা হয়নি, তার মানে পাস বইতে লেখা হয়েছে। পাস বই থেকে আমরা 5,000 টাকা অলরেডি মাইনাস করছে, নগদান বই থেকে মাইনাস করা নাই। তাহলে আমাকে কি করতে হবে, পাস বইয়ের সাথে মিল করতে গেলে আমাকেও কি করতে হবে, মাইনাস করতে হবে 5,000। এতটুকু পর্যন্ত 1 নাম্বার সূত্র অনুযায়ী আমি চিন্তা করছি যে মাইনাস হবে, কিন্তু ম্যাথ তো 2 নাম্বারের, তাইলে একে যেটা যোগ, একে যেটা বিয়োগ, দুইয়ে সেটা কি হয়ে যাবে, যোগ। এ কারণে এই 5,000 টাকা আমরা কি করি, যোগ করি। ওকে, দেখেন বুঝছেন কিনা। বুঝলে 5 নাম্বারটা সলভ করেন দেখি, 5 নাম্বারটা কে কে সলভ করতে পারেন। 5-এর কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে এটা একটু চিন্তা করে আনসার করেন। কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, 5 নাম্বার। পাঁচ নাম্বার, সুদ মাইনাস করব, চার্জ যোগ করব, ব্যাংক সুদ বিয়োগ করব, ব্যাংক চার্জ যোগ করব, ব্যাংক সুদ বিয়োগ, ব্যাংক চার্জ যোগ। আচ্ছা, আমরা এবার একটু ব্যাখ্যায় যাই। ঠিক আছে, আমরা একটু ব্যাখ্যাতে যাই। দেখেন, ব্যাংক জমার সুদ ব্যাংক যোগ করছে, তাহলে ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকেও কি করতে হবে, যোগ করতে হবে। কিন্তু এই যে চিন্তা করলাম এটা তো 1 নাম্বার অনুযায়ী যোগ, 2-এ কি হবে, 1-এ যা যোগ 2-এ বিয়োগ, তার মানে এই ব্যাংক জমার সুদটা আমি কি করব, মাইনাস করব। এবার আসি ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ ব্যাংক কি করছে, মাইনাস করছে, আমাকেও কি করতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন 1 নাম্বার সূত্র অনুযায়ী বিয়োগ, কিন্তু এটা কি 1 নাম্বার সূত্রের ম্যাথ না, এটা 2 নাম্বার সূত্রের ম্যাথ। তাহলে 1-এ যা বিয়োগ 2-এ তা যোগ, তার মানে এটা আমি কি করব, যোগ করব। দেখেন বুঝছেন কিনা। সুদ মাইনাস চার্জ যোগ। ওকে, কারেক্ট কারেক্ট কারেক্ট, সবাই রাইট, সবাই রাইট। ওকে, সবাই রাইট হলে আমরা পরবর্তী স্টেপে যাই, একটু দেখার চেষ্টা করি যে কোনটা কি হবে। আমি ম্যাথটা একটু করি, আপনারা আপনারা একটু দেখেন, আমি ম্যাথটা সলভ করি এখানে, আপনারা একটু দেখেন। প্রথমে কি বলছে যে 2022 সালে 31শে ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 50,000 টাকা, তার মানে পাসবই অনুযায়ী ব্যাংক জমা কত বলছে, 50,000 টাকা। তাহলে আমি প্রথমে লিখলাম, সরি আমি প্রথমে লিখলাম 50,000 টাকা। ওকে, সেকেন্ড জিনিস, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 5,000 টাকা ও 6,000 টাকা দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 31শে ডিসেম্বরে শুধুমাত্র প্রথম চেকটি আদায় হয়, তার মানে সেকেন্ড চেকটা আদায় হয়নি। তার মানে আমি যোগ করছি কিন্তু ব্যাংক যোগ করে নাই। ভুল কার, আমার। শুদ্ধ করার দায়িত্ব কার, তাও আমার। তার মানে আমাকে ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 1 নাম্বার সূত্র অনুযায়ী যা বিয়োগ, 2 নাম্বার সূত্র অনুযায়ী তা যোগ। এ কারণে আমরা যোগের দিকে বসাবো। কত টাকা, 6,000 টাকা। ওকে, এরপর আসি সেকেন্ডটা, প্রাপ্য হিসাবে 6,000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায়, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ পাস বইতে যোগ করছে, নগদান বইতে যোগ করে নাই। পাস বইতে যোগ করছে, নগদান বইতে যোগ করে নাই।
তাহলে ভুল কার? আমার, মানে কার? নগদান বইয়ের। তাহলে নগদান বইয়ের সাথে যদি পাস বইয়ের মিল করতে হয়, নগদান বইতেও কি করতে হবে? যোগ করতে হবে। 1 নাম্বার সূত্র অনুযায়ী যা যোগ, 2 নাম্বার সূত্র অনুযায়ী তা বিয়োগ। এ কারণে আমরা এটা বসাবো বিয়োগের দিকে। কত টাকা? 6000 টাকা। ওকে, পরেরটাতে আসি। ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি 8000 টাকা, অর্থাৎ আমি মাইনাস করে ফেলেছি কিন্তু ব্যাংক এখনো মাইনাস করেনি। তাহলে ভুল কার? আমার, যেহেতু একক জের পদ্ধতি, ভুল সবসময় আমার, ব্যাংক ইজ অলওয়েজ রাইট। তাহলে ভুল কার? আমার, আমি বিয়োগ করছি কিন্তু ব্যাংক এখনো বিয়োগ করেনি। তাহলে ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। 1 নাম্বার সূত্র অনুযায়ী যা যোগ, 2 নাম্বার সূত্র অনুযায়ী তা বিয়োগ। এই কারণে এটা আমরা বিয়োগের দিকে বসাবো। কত টাকা? 8000 টাকা। এরপর আসি, বিজ্ঞাপন খরচ 5000 টাকা চেক ইস্যু করা হয়েছে, ভুলে নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ ব্যাংক মাইনাস করছে কিন্তু আমি মাইনাস করিনি। তাহলে ভুল কার? আমার, শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে 1 নাম্বার সূত্র অনুযায়ী আমি কি করব? বিয়োগ, আর 2 এর কি করব? যোগ। এ কারণে আমরা এটা এখানে বসাইলাম 5000 টাকা। আচ্ছা, এরপর আসেন পরের কোশ্চেন কি বলে? ব্যাংক জমা সুদ ব্যাংক যোগ করেছে, আমি যোগ করি নেই। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তার মানে 1 নাম্বার সূত্র অনুযায়ী আমি যোগ করব, 2 এ কি করব? বিয়োগ করব। এই কারণে এটা আমরা বিয়োগের দিকে বসালাম। কত টাকা? 750 টাকা। এরপর আসি 3 নাম্বার, সরি লাস্ট 5 নাম্বারের সেকেন্ড পার্ট। ব্যাংক চার্জ কি জিনিস? ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কেটে রাখছে, অর্থাৎ ব্যাংক মাইনাস করেছে কিন্তু আমি মাইনাস করি নাই। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিল করতে গেলে আমাকেও কি করতে হবে? মাইনাস করতে হবে। কত নাম্বার সূত্র অনুযায়ী? 1 নাম্বার সূত্র অনুযায়ী। আর 2 এ কি করব? তাহলে উল্টা হলে প্লাস। কত টাকা? 350 টাকা। তাহলে টোটাল যোগ করি, কত হয়? 11,350 টাকা। এটার সাথে এটা যোগ করলে কত হয়? টোটাল 61,350 টাকা। এবার আসি 14,000, কত হয়? 14,750 টাকা। দেখি একটু ক্যালকুলেট করেন তো টোটাল কত আসে। 61,350, একটু ক্যালকুলেটরটা ইউজ করি আমরা। 61,350 মাইনাস 61,350 মাইনাস 14,750, তাহলে হয় 46,600। ওকে, এখানে দুইটা টার্ম দিয়ে দিবেন। দেখেন এখানে কি আছে? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, তাহলে নিচে কি হবে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, যেহেতু পজিটিভ ফিগার আসছে। ওকে, এখন আসেন, আপনারা হয়তো এখন আমার একটা কোয়েশ্চেন মাথায় আসে যে ঠিক আছে সব বুঝলাম, ম্যাথের সাথে এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন ভাই, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, এই সূত্রটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন আনসারটা। তো হয়তো আপনারা বলতে পারেন যে ম্যাথের সাথে বুঝলাম স্যার যে আমাদের কি করতে হয়? উল্টা করতে হয়, বা একে যেটা যোগ করি 2 এ ওইটা বিয়োগ করি, একে যেটা বিয়োগ করি 2 এ ওইটা যোগ করি, কিন্তু কেন করতে হয়? ঠিক আছে, এটার কারণ হচ্ছে আপনি উপর থেকে একটু দেখেন, উপর থেকে নিচে জানতে হইলে যা করতে হয়, যারা আমার ক্লাস আগে করছেন তারা হয়তো জানে। একটা কথা আমি সবসময় বলি, উপর থেকে নিচে নামতে গেলে যা করতে হয়, নিচ থেকে উপরে যাইতে গেলে তার উল্টাটা করতে হয়। এটা এই কারণেই বলি, এই উপরের নিচের খেলাটা আসলে সমান চিহ্নের খেলা। ঠিক আছে, ধরেন এদিকে আছে 100 টাকা, এদিকে আছে 20 টাকা, তাহলে এই 20 টাকা যদি আপনি এদিকে আনেন, দেখেন এটা প্লাস আছে, এটা কি হয়ে যায়? মাইনাস এসে যায়। তো অ্যাকাউন্টিংয়ে আসলে পাশাপাশি প্লাস করার নিয়ম খুব একটা নাই। ঠিক আছে, ম্যাক্সিমাম আমরা ম্যাথ করি হচ্ছে এভাবে। তো এইটা অ্যাকচুয়ালি এই জায়গায় হচ্ছে একটা মাইনাস চিহ্ন, ইকুয়াল চিহ্ন আছে। ওকে, তাহলে ইকুয়াল চিহ্নের এই পাশে যদি পজিটিভ হয়, তাহলে ওদিকে নিতে গেলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? এই কারণেই আমি বলি যে উপর থেকে নিচে নামতে গেলে যা করতে হয়, নিচ থেকে উপরে যাইতে গেলে তার উল্টাটা করতে হয়। এখন এটা সলিড প্রুফ কি? সলিড প্রুফ হচ্ছে একই ম্যাথ ধরেন, আপনি ধরে নেন যে নগদান বই অনুযায়ী আপনাকে ব্যাংক জমার উদ্ধৃত দেয়া আছে এই 46,600 টাকা। এবার এই আইটেমগুলো ধরে নেন আপনি
এবং যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত 1 নম্বর সূত্র অনুযায়ী চিন্তা করে বসান, দেখেন সবগুলো উল্টে দেন, আনসার আসবে এটা। দেখেন বিষয়টা বুঝছেন কিনা, যে কেন আমরা একে যেটা যোগ করি দুইয়ে সেটা বিয়োগ করি, আর একে যেটা বিয়োগ করি দুইয়ে সেটা যোগ করি। ঠিক আছে, আগে দেখেন, এখন যদি আমাকে প্রশ্নে এটা দেয়া থাকে, তার মানে 1 নম্বর সূত্র আমাকে উঠতে হবে কোথায়, বের করতে হবে এটা, তার মানে নিচ থেকে উপরে উঠতেছি, তাহলে নিচ থেকে উপরে যদি উঠি আমাকে কি করতে হবে, যেগুলো বিয়োগ করছি ওগুলো যোগ করতে হবে, যেগুলো যোগ করছি ওগুলা বিয়োগ করতে হবে। এই কারণেই আমি বলি যে একে যা যোগ দুইয়ে তা বিয়োগ, আর একে যা বিয়োগ দুইয়ে তা যোগ। ওকে, এটার কারণ হচ্ছে এই। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল প্রুফ হচ্ছে এটা। ওকে, দেখেন বুঝছেন কিনা আমাকে একটু জানান, এই দুইটা ম্যাথ আপনারা বুঝছেন কিনা। ওকে, বুঝলে এবার একটা টাস্ক নেন, এইটার স্ক্রিনশট তুলে নেন, এটার স্ক্রিনশট তুলে নেন। কেন তুলতে বলতেছি আপনারা বুঝবেন, একটা কারণ আছে, কোনো একটা, আপনারা এটার একটা স্ক্রিনশট নেন। ওকে, আপনারা স্ক্রিনশট নেন এটার। পাঁচ নাম্বারটা আর একটু বুঝাই দেন। আচ্ছা, আমি 5 নাম্বারটা ঐশী, আমি 5 নাম্বারটা আর একটু বুঝাই, আমি খেয়াল করিনি আপনার মেসেজ, একটু একটু 5 নাম্বারটা আবার একটু বুঝাই। কি রে রে ভাই, আচ্ছা 5 নাম্বার বলতে ঐশী বুঝেছে কোনটা, এটা। ওকে, আচ্ছা 5 নাম্বারটা একটু দেখেন ঐশী, কি বলছে, ব্যাংক জমা সুদ, ব্যাংক জমা সুদ পাস বইতে কি করে আর নগদান বইতে কি করি। পাস বইতে যোগ করছে, কিন্তু নগদান বইতে কি যোগ করছে, করে নাই। তাহলে নগদান বইকে আমাকে যদি ব্যাংকের সাথে মিলাইতে হয়, আমাকে কি করতে হবে, 750 টাকা যোগ করতে হবে। এই যে 750 টাকা যোগ করলাম, এটা কত নাম্বার সূত্র অনুযায়ী, 1 নম্বর সূত্র অনুযায়ী। কিন্তু ম্যাথ কি 1 নম্বর সূত্রের না, ম্যাথ হচ্ছে 2 নম্বর সূত্রের। তাহলে 2 নম্বর সূত্রে আমি কি করব, 2 নম্বর সূত্রে আমি কি করব, এটা বিয়োগ করব। ওকে, এরপর দেখেন, ব্যাংক চার্জ 350 টাকা, ব্যাংক চার্জ 350 টাকা পাস বইতে কি করি, পাস বইতে কি করি, নগদান বইতে কি করি, আগে ওইটা চিন্তা করি। পাস বইতে আমি মাইনাস করি, 350 টাকা মাইনাস করছে, কিন্তু নগদান বইতে কি মাইনাস করছে, করে নাই। তাহলে পাস বইয়ের সাথে মিল করতে গেলে নগদান বই থেকে 350 টাকা মাইনাস করতে হবে। এটা কোন সূত্র অনুযায়ী, 1 নম্বর সূত্র অনুযায়ী। কিন্তু সূত্র কি আমাকে, ম্যাথ কি আমাকে 1 নম্বর সূত্রে দিছে না, 2 নম্বর। তাহলে 2-এ কি হবে, যোগ হবে। দেখেন এটা বুঝছেন কিনা, কৈশানী তালুকদার একটু কমেন্ট করবেন আপনি এটা বুঝছেন কিনা, 5 নাম্বারটা একটু জানাবেন। ওকে, ওকে, আচ্ছা যা বলছিলাম, এটার একটু স্ক্রিনশট নেন, এটার একটু স্ক্রিনশট নেন। আচ্ছা, যদি এটার স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে, এবার একটু বলি, এই ম্যাথটা আপনারা সলভ করবেন। ওকে, এই ম্যাথটা সলভ করার পরে আপনারা ওইটা আমাদের যে পেজ আছে ওই পেজের মধ্যে আপনি আপনার যে খাতায় এটা করবেন ওইটার ছবিটা আপলোড দিবেন। ওকে, দেখি কার ম্যাথ শুদ্ধ হয় আর কার ম্যাথ নোট আকারে ক্যাবিনেট হয়। ওকে, যার নোটটা সিলেক্ট হবে, ক্যাবিনেট হবে, তার জন্য একটা গিফট আছে। ওকে, সো আপনারা যদি এই ম্যাথ সলভ করে ঠিকঠাক ভাবে পাঠাতে পারেন, সবাই পাঠাবেন, যে সবার আগে পাঠাবে তারটা ক্যাবিনেট করা হবে। ওকে, সো আমরা আপলোড করব, আপনারা সবাই আপলোড করবেন এইটার নোটটা, এই ম্যাথটা সলভ করে আপনারা পেজে, আমাদের যে পেজ আছে ওখানে পোস্ট করবেন। ওকে, তো ওখান থেকে যে যিনি লাকি উইনার হবেন ওনার জন্য একটা গিফট আছে। ওকে, সো আপনারা এটা একটু স্ক্রিনশট নেন। ওকে, ঠিক আছে, উইনার খালি একজন। ঠিক আছে,
এবং কাটাছেঁড়া যাতে না হয়। সো কিছু প্যারামিটারের উপর বেস করে আমরা উইনার সিলেক্ট করব। তো আপনারা এটা একটু ম্যাথটা সলভ করে পোস্ট করবেন। যিনি সবার আগে পোস্ট করবেন ওনার অবভিয়াসলি একটা চান্স থাকে। এখন যদি ম্যাথ ভুল হয় সেটা অন্য বিষয়, ঠিক আছে? দেখা যাক কে উইনার হয়। ওকে, সো আপনারা এটা একটু স্ক্রিনশট নেন। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমি এখানে ক্লাস শেষ করছি। আশা করি একক জিওর পদ্ধতি কিভাবে সলভ করবেন আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা দ্বৈত জিওর পড়ব, আর কিছু ম্যাথ আপনাদের দেয়া হবে আমাদের পেজে, ওই ম্যাথগুলো আপনারা সলভ করবেন। ওকে, তাহলে আশা করি আপনাদের এই চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম থাকবে না একক জিওর পদ্ধতিতে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে দুইটা ম্যাথ করাইছে ওই দুইটা ম্যাথ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, এটা আস্ক করিয়েন না যে গিফট কি, হ্যাঁ ওইটা সারপ্রাইজ। ওকে, বাট আপনারা কমেন্ট করেন যে এটা সিলেক্ট হবে, ওনার কাছে একটা গিফট পৌঁছে যাবে। ঠিক আছে, সে একটু জানান যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। আর কোনো প্রবলেম নাই? ওকে, অল ক্লিয়ার তাহলে। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এতটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।